নমস্কার, আপনারা যারা রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে অনেকদিন ধরে পরিচিত তারা অনেকেই আমাকে চেনেন। আমি মৃণাল ব্যানার্জি বলছি। আজকে আমি আমাদের ক্লিনিকের যিনি হেড প্লাস্টিক সার্জন ডক্টর তৌকির চৌধুরী, ওনার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুধুমাত্র আজকেই চলবে এরকম নয়, আমরা পরবর্তীকালে আরও কিছু এপিসোড নিয়ে স্যারের কাছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্বন্ধে একটা ডিটেল আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা শুরু করতে চাইছি সেটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা নিয়ে আমাদেরকে পেশেন্টরা বারবার প্রশ্ন করে এবং পেশেন্টদেরকে আমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে হয়। সেই ব্যাপারটা হচ্ছে হেয়ার লাইন ক্রিয়েশন। তো এই নিয়ে আমাদের ক্লিনিকের যিনি হেড প্লাস্টিক সার্জন ডক্টর তৌকির চৌধুরী, ওনার সাথে আজকে একটু আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। স্যার নমস্কার, আজকে আমি আপনার সাথে হেয়ার লাইন ক্রিয়েশন নিয়ে আলোচনা করব। এই হেয়ার লাইন ক্রিয়েশন ব্যাপারটা নিয়ে আমি কেন আলোচনা করতে চাইছি, আমার আপনার সাথে দীর্ঘদিন ধরে কাজ করার একটা অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের এখানকার পেশেন্টরা হেয়ার লাইন, আপনি যে হেয়ার লাইনটা ক্রিয়েট করেন এটা নিয়ে খুব খুশি থাকে। তো এর পেছনে পেশেন্টরা যেটা বলে যে আপনি যে হেয়ার লাইনটা ক্রিয়েট করেন এটা খুব ন্যাচারাল হয় এবং পরবর্তীকালে ট্রান্সপ্ল্যান্টের পরবর্তীকালে 6-7 মাস পর থেকে আর কেউ বুঝতে পারে না যে এটা একটা ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার লাইন। তো এইটা কি প্রিন্সিপাল মেনে আপনি করেন, এটা যদি আমাদের পেশেন্টদের সঙ্গে একটুখানি আলোচনা করেন তাহলে তাদেরকেও বুঝতে, যারা আমাদের কাছে ধরুন ট্রান্সপ্ল্যান্ট করেনি তাদের কাছে জিনিসটা সহজ বলতে হবে। হেয়ার লাইন ক্রিয়েট করা তো একটা সায়েন্টিফিক প্রসেস, তো এটাকে ক্রিয়েট করার আগে অ্যানাটমি জানতে হবে। মানে হেয়ার লাইন ন্যাচারাল যে হেয়ার লাইন যেটা হয়, যেটা জন্মগত যেটা হেয়ার লাইন, সেটা কি কেমন থাকে, তার অ্যাপিয়ারেন্স কীরকম, দেখতে কেমন হয়, সুতরাং এই অ্যানাটমিটা আগে জানতে হবে। এই হেয়ার লাইনটা কখনোই টোটালি রেগুলার হয় না, রেগুলার হলে আর্টিফিশিয়াল হয়ে যায়। এই নর্মাল বা ন্যাচারাল হেয়ার লাইন যেটা হয় সেটা সাধারণত ওয়েভি প্যাটার্ন হয়, নন সিমেট্রিক্যাল হয় এবং এটা খানিকটা ইরেগুলার প্যাটার্নের হয়ে থাকে। সুতরাং এই ইরেগুলার প্যাটার্ন, তার সঙ্গে নন সিমেট্রিক্যাল, তার সঙ্গে ওয়েভি প্যাটার্ন বিভিন্ন রকম, আবার ওয়েভি হয় সেটা আবার ছোটো ওয়েভ হয়, বড়ো ওয়েভ হতে পারে, এইসব মিলিজুলি একটা ন্যাচারাল লুক আসে তাতে। এই ন্যাচারাল লুকটাকে মেনটেন করতে হবে। সুতরাং হেয়ার লাইন ক্রিয়েশন করাটা একটা আর্টের সঙ্গে সঙ্গে, আর্টিস্টের সাথে সাথে এটা একটা সায়েন্স হয় এবং এটা ক্রিয়েট করতে গেলে যাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে লাইনটা আসবে তাতে যেন কোনো তৃতীয় ব্যক্তি যেন বুঝতে না পারে যে এর হেয়ার লাইন ট্রান্সপ্লান্ট করা হয়েছে, বা দেখতে যেন এমন কিছু আনন্যাচারাল না হয়। সুতরাং তার জন্য কিছু প্রিন্সিপাল আছে, কিছু প্রসেস আছে, কিছু ইনস্ট্রুমেন্টস আছে, তার ডিজাইনিং প্রসেস আছে। এই সমস্ত মেনে চলে সমস্ত কিছু ঠিক করে তখনই হেয়ার লাইন ডিজাইন করা হয়। সাধারণত অভিজ্ঞ যারা সার্জেন আছেন, অনেকদিন ধরে এই ফিল্ডে কাজ করছেন, তারা সাধারণত এই সমস্ত প্রসেসগুলো ওনারা জানেন। সেইভাবেই হেয়ার লাইন ডিজাইন করা হয়। আর মেন পারপাস হচ্ছে যে একটা রেসপেক্টেবল লুক, ন্যাচারাল হেয়ার লাইন উইথ এ রেসপেক্টেবল ডেন্সিটি, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এটা তো গেল স্যার হেয়ার লাইন ডিজাইন। যখন আপনি করছেন, একটা যখন ওটিতে ঢোকানোর আগে যখন আপনি মেপে জিনিসটাকে আপনি ডিজাইন করলেন, এরপরে যখন আপনি পেশেন্টকে ওটিতে নিয়ে গেলেন, এরপরে যখন আপনি ইনসিশন দিচ্ছেন, যেটাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ভাষায় বলা হয় স্লিট করা, তো এই স্লিটের সময় দেখেছি যে আপনি বিভিন্ন রকমের পেন ইউজ করেন বা বিভিন্ন রকমের ইনসিশন ইনস্ট্রুমেন্ট ইউজ করেন এবং আমরা মানে যখন করছেন আপনি, আমরা তখন দেখেছি যে আপনি কিছু নির্দিষ্ট প্রিন্সিপাল মেনে জিনিসটাকে করেন। যে যখন আপনি ফ্রন্টাল হেয়ার লাইনটা তৈরি করছেন বা যখন টেম্পোরাল লাইনটা ক্রিয়েট করছেন, তো এই জিনিসটা যদি আপনি বুঝিয়ে বলেন যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার কতটা উপযোগিতা। হেয়ার লাইন ক্রিয়েট করার সময় অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। বিফোর স্লিটিং করার আগে জানতে হবে যে একটা তো অ্যানাটমি বললাম, হেয়ার লাইনের প্যাটার্নটা কীরকম হয়, ওয়েভি প্যাটার্ন, রেগুলার প্যাটার্ন, নন সিমেট্রিক্যাল প্যাটার্ন যেটা হয় সেটা একটা হলো। তার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে ডাইরেকশন অফ দ্য হেয়ার স্লিট অ্যান্ড দ্য অ্যাঙ্গুলেশন অফ দ্য স্লিট। যেরকম ডাইরেকশন করবেন বা যেরকম অ্যাঙ্গুলেশন দেবেন, হেয়ারগুলো কিন্তু ওই অ্যাঙ্গেলে ওই ডাইরেকশনে বসবে। তো নর্মাল অ্যানাটমি যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক অ্যাঙ্গুলেশন আছে।
যে অ্যাঙ্গুলেশনটা শুরু হয় টেম্পোরারি থেকে, এখানে দেখবে টেম্পোরারি হেয়ারগুলোতে একদম শুয়ে থাকার মতো থাকে, মানে মিনিমাম অ্যাঙ্গেল থাকে, সাধারণত 5 থেকে 10 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো এগুলো থাকে। যত সাইড থেকে টেম্পল থেকে সামনে যাওয়া যাবে তত অ্যাঙ্গুলেশন বাড়তে থাকে, 10 থেকে 20 ডিগ্রি, তারপরে সামনে এসে ওটা 15 থেকে 20, 30 আপ টু 30 ডিগ্রি করলে আর ডাইরেকশন যেটা হয়, যেটা 5টা ফিঙ্গার যদি আপনি সোজা রাখেন, মিডল ফিঙ্গার যদি সেন্টারে রাখেন, দেখবেন যে ফিঙ্গারগুলোকে বিভিন্ন ডাইরেকশনে বিভিন্নভাবে যাচ্ছে। এইটা হচ্ছে ন্যাচারাল ডাইরেকশন, এই ডাইরেকশনটাও আপনাকে মেনটেন করতে হবে। সব হেয়ার কিন্তু এক ডাইরেকশনে যাবে না, সামনের হেয়ার সামনের দিকে, সাইডের হেয়ার সাইডের দিকে ডাইরেকশন, টেম্পল রিজনের একটা স্পেসিফিক ডাইরেকশন থাকে। তার সঙ্গে আপনাকে যে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলেশন, বিশেষ করে হচ্ছে টেম্পোরাল অ্যাঙ্গেল অ্যান্ড টেম্পোরাল পয়েন্ট। ইয়াং জেনারেশনের টেম্পোরাল অ্যাঙ্গেল এবং টেম্পোরাল পয়েন্টেরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সুতরাং সেটাকে ওই অ্যানাটমিক্যালি ওটাকে তৈরি করতে হবে। সেটা অভিজ্ঞ সার্জেনরা সবাই জানেন এবং সেভাবেই তৈরি করা হয়। আমাদের মেন পারপাস যেটা হবে সেটা ন্যাচারাল লুক দিতে হবে, ন্যাচারাল অ্যানাটমি, নর্মাল যে অ্যানাটমি আছে সেটাকে মেনটেন করে হেয়ারলাইন তৈরি করতে হবে। আর এই হেয়ারলাইন তৈরি করার জন্য বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, কেউ নিডল দিয়ে করে, কেউ ব্লেড দিয়ে করে, কেউ সাফায়ার ইউজ করে। তো আলটিমেটলি এখন যেটা ইউজ হচ্ছে সেটা সাফায়ার ব্লেড ইউজ হয়, আমরা সাফায়ার ব্লেড ইউজ করি, যাতে তার অনেক কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো পরে বলা যাবে আর কি। আর বাকি আপনি একটু পেন দিয়েও বসাতে পারেন, যা খুশি। হ্যাঁ স্যার, এই বিষয়ে আমি যেটা আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে এই যে হেয়ার লাইনটা যখন তৈরি করেন, এটা কি শুধুমাত্র আপনি নিজের ইচ্ছেতেই করেন না পেশেন্টের ইচ্ছাও প্রাধান্য দেন? এবং এই প্রসঙ্গে আমরা দেখেছি আপনি রিসেন্ট বিগত কয়েক বছর ধরে লেজার ইউজ করেন হেয়ার ট্রান্সপ্লান্টের, হেয়ার লাইন ক্রিয়েশনের সময়, এইটা কেন ইউজ করেন এই বিষয়েও যদি আমাদেরকে একটুখানি বলেন, যে পেশেন্টের ইচ্ছেটাকে আপনি কতটা প্রাধান্য দেন আর কতটা নিজের এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেন? কসমেটিক সার্জারির ক্ষেত্রে সাধারণত সবসময় একটা মাথায় মনে রাখতে হবে সার্জনদের, যে পেশেন্টের ইচ্ছাটাকে পূরণ করতে হবে। সুতরাং পেশেন্টের চাহিদাও একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার। যে পেশেন্টের চাহিদার সঙ্গে তার সাথে অ্যানাটমি বা অন্য কিছু যে আনুষঙ্গিক যে দরকার সেটা পেশেন্টের সঙ্গে ডিসকাস করে একটা কাউন্সেলিং করে সেই পর্যায়ে আসতে হবে, যাতে তার সে পেশেন্ট যেন তাতে খুশি থাকে। তারপরে নর্মাল যে অ্যানাটমি যেটা হয়, সব ফেসে কিন্তু সব রকমের হেয়ার লাইন শ্যুট করে না, বিভিন্ন কারো ইলংগেটেড ফেস, কারো ওভাল ফেস, কারো সার্কুলার ফেস। সো এই সমস্ত দেখে কার ফেসে কোন ধরনের হেয়ার লাইন মানাবে, এইটা কিন্তু ড্র করে পেশেন্টের সাথে বসে তার কনসেন্ট নিয়ে সেইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? সুতরাং হেয়ার লাইন ড্র করার সময় পেশেন্টের চাহিদাও মানে শুনতে হবে, আবার নর্মাল অ্যানাটমিক্যালি যেটা ওর ফেসের হিসাবে শ্যুট করে। বিশেষ করে যেটা আপনাকে দেখতে হয় সেটা হচ্ছে লেভেল, কোন লেভেলে আপনাকে হেয়ার লাইন করতে হবে। ইউজুয়ালি আমাদের ফোরহেড যে রিঙ্কেল লাইন্স থাকে, যেটা আপনাকে পেশেন্টকে বলিও যেটা ফ্রন্ট করতে হবে, বা উপর দিকে তাকিয়ে যেটা রিঙ্কেল লাইনটা বলি, সাধারণত তার উপরে আপনাকে করতে হবে, নাহলে লুকটা আবার হেয়ারের মুভমেন্টটা একটু চলে আসবে। আর সাধারণত এটা যেটা নর্মাল যেটা আমরা বলি, যেটা 4 আঙ্গুল বা 7.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য গ্লাভুলার পয়েন্ট। এই বিষয়ে যে আপনি লেজার ইউজ করছেন রিসেন্ট পাস্টে বেশ কয়েক বছর ধরে, তো এইটার কি স্পেশালিটি আছে স্যার? এবার লেজার সম্বন্ধে বলি, লেজার হচ্ছে যে একটা মানে সিমেট্রি দেয়, একটা বোথ সাইড সিমেট্রি, যেটা একটা পারফেক্ট হেয়ার লাইন বললেও চলে। কিন্তু লেজারটা যে আই পার্সোনালি ডোন্ট প্রেফার লেজার হেয়ার লাইন, বিকজ লেজার এক রকমের মানে হেয়ার লাইন তৈরি করে, এই লেজারের কিন্তু হেয়ার লাইন চেঞ্জ করা যায় না। এটা একটা দেখবেন একটা সার্কুলার বা হাফ মুন টাইপের তৈরি হয়, যেগুলো কনভেনশনাল লেজার মানে মার্কিং সিস্টেম আমাদের এখন অ্যাভেলেবেল আছে, তাতে একরকম হেয়ার লাইন করে। কিন্তু এই হেয়ার লাইনটাকে চেঞ্জ করা যায় না। আপনি যদি ওটা ট্রায়াঙ্গেল করতে চান, আপনি ওটাকে যদি খানিকটা মডিফাই করতে চান ফেস অনুযায়ী, হেয়ার লাইনটা তো ফেস অনুযায়ী, সুতরাং সেক্ষেত্রে ওই লেজারটাকে মানে মডিফাই করা যায় না, ওটা কিন্তু একরকমের ফিক্স থাকে। এটা একটা আইডিয়া দিতে পারে, কিন্তু ওটা আপনার হেয়ার লাইনটাকে আপনার মনের মতো ওটা বানাতে পারবে। সুতরাং লেজার হ্যাজ ডিসঅ্যাডভান্টেজেস অলসো, and particularly for me, I use sometimes, but I am not in favor of using laser in all patients. কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি ওর লেজারের সাহায্য নিই, কিন্তু বাকিটা আমাকে নিজেকেই তৈরি করতে হয় অ্যাকর্ডিং টু পেশেন্ট ডিমান্ড অ্যান্ড অ্যানাটমি অফ দ্য ফেস এটসেট্রা। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন।
আর একটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা যারা মেনলি হেয়ারলাইন ক্রিয়েশনের জন্য গ্রেড 2 বল্ডনেসের পেশেন্টরা আসে, তারা অনেকেই বলে যে যে স্যার যদি আমাকে পুরো ন্যাড়া না করা হয়, সামনের দিকটাতে যখন চুল বসাচ্ছি পুরোটা ন্যাড়া যদি না করা হয় তাহলে আমাদের অনেকটা সুবিধে হয়। তো এরকমও আপনি বেশ কিছু কেস করেছেন যেখানে পুরো পেশেন্টকে বল্ড করেননি। তো এই বিষয়ে আপনার মতটা কি, মানে কোনটা ভালো, মানে বল্ড পুরো করে নেওয়াটাই বেটার, না পেশেন্টের প্রাধান্য দিয়ে পেশেন্টের ফ্রন্টাল হেয়ার লাইন টুকুনি খালি সার্জারি করার জন্য ন্যাড়া না করা হয়, এই বিষয়টা নিয়ে যদি একটু হেয়ার লাইন বা গ্রাফটিং যদি বলা যায়, হোল প্রসেস যেটা হয়, সামনের হেয়ার লাইনটা করতে গেলে অনেক সময় যেটা হয় ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যায়, যেটা তারা সেভিং চায় না, তো সেভিং না করেও করা যায়। হেয়ার লাইনে গ্রাফট বসানো তো কোনো অসুবিধা নেই, শুধুমাত্র যেখানে যদি এফইউ প্রসেস করা হয় তাহলে যেখান থেকে চুল সেই জায়গাটাকে শুধুমাত্র ছোটো করতে হবে। তার উপরের চুল বড় থাকবে, নিচের চুল বড় থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। অপারেশনের পরে উপরের চুলটা দিয়ে নিচে ঢেকে যায়, তাতে বিশেষ কিছু বোঝা যায় না, ঠিক আছে। সুতরাং না কেটেও করা যেতে পারে, সেক্ষেত্রে একটা অপশন আছে। আর এফইউটি করলে কিন্তু তাহলে পিছনে শুধু স্ট্রিপ কেটে নেওয়া হতো, সুতরাং সেক্ষেত্রে আর ওখানে শুধু ওই স্টার মার্ক ছাড়া আর কিছু বোঝা যায় না, ওটা পরে ঢেকে দেয়। সুতরাং এক্ষেত্রে চুল সেভিং না করে করা যায়। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে সেভিং না করে পরে পরবর্তীকালে ট্রান্সপ্লান্টের পরে ওটাকে মেনটেন করা একটু প্রবলেম হয়। রেগুলার আপনাকে শ্যাম্পু করা, ওইখানে স্ক্যাব বা যেগুলো গ্রাস জমবে সেইগুলোকে পরিষ্কার করা একটু ডিফিকাল্ট হয়ে ওঠে, কিন্তু যারা মেনটেন করতে পারবে তাদের জন্য অসুবিধা নেই। আর অনেকেও তো আছে যাদের প্রফেশনাল রিজনের জন্য তারা তো সেভিং করতে চায় না বা সেভিং করাটা ঠিক হবে না, সেক্ষেত্রেও করা যায়। যদি আপনি বলছেন যে দুটোই করা যায়, তবে পেশেন্টের জন্য সুবিধাজনক হবে যদি তারা পুরোটাই সেভিং করলে কি হলো, তোমার মেনটেন পরবর্তীকালে মেনটেন করা খুব ভালো সুবিধা হয়। শ্যাম্পু করা, ক্লিন রাখা, ওটাকে স্যালাইন স্প্রে করা, এই সমস্ত ক্ষেত্রে খুব সুবিধা হয়। ঘাটা থাকে সেটাও তাড়াতাড়ি একটু ক্লিন করে দেয়। সেভিং করে দেওয়াটাই বেটার, তবে না সেভিং করেও করা যায়। এরপরে যে প্রশ্নটা স্যার আপনাকে আমি করব সেটা হচ্ছে যে হেয়ারলাইন ক্রিয়েশন এই যে জিনিসটা যখন হচ্ছে, এটাতে কি যে গ্রাফট বসানো হয়, আমি দেখেছি যে নির্দিষ্ট এক রকমের গ্রাফটই আপনি পছন্দ করেন হেয়ারলাইনের একদম সামনেটাতে। তো এই বিষয়টাকে যদি আমাদের পেশেন্টদেরকে বলেন যে জিনিসটা ন্যাচারাল করার জন্য কি কোনো নির্দিষ্ট পরিমাণ মানে নির্দিষ্ট রকমের গ্রাফটের প্রয়োজন হয়, এবং এই হেয়ারলাইন ক্রিয়েশনে মোটামুটি কত গ্রাফটের প্রয়োজন হয়ে থাকে সাধারণত? হেয়ারলাইনটা যদি ন্যাচারাল লুক, একটা মানে স্লিটিং করার পরে ওটাকে ন্যাচারাল লুকও দিতে হবে। সেই জন্য যেটা নর্মালি যেটা মানে অ্যানাটমি যেটা বলে সেটা হচ্ছে যে সামনের থেকে হেয়ারের ডেন্সিটিটা একটু কম থাকে, তারপরে যত পিছন দিকে যাবে ডেন্সিটিটা তত ধীরে ধীরে বাড়তে থাকে। সুতরাং একদম সামনের হেয়ার লাইনটাতে খুব বেশি ডেন্সিটি না হলে ভালো, যার জন্য আমরা সাধারণত সিঙ্গেল গ্রাফ বসিয়ে থাকি। সামনের হেয়ার লাইনটার কিছুটা অংশ সিঙ্গেল গ্রাফ দিয়ে থাকি যাতে ওটা একটু হালকা লাগে, ওইটাই ন্যাচারাল হবে। তারপরে যত পিছন দিকে যাবো ডাবল গ্রাফ, ট্রিপল গ্রাফ দিয়ে ডেন্সিটি বাড়াতে থাকবে। সুতরাং নর্মাল অ্যানাটমি মেনটেন করতে গেলে এটাকে একটু মেনটেন করতে হয়। সিঙ্গেল গ্রাফ দিয়ে শুরু করা, তারপরে ধীরে ধীরে ডাবল গ্রাফ, ট্রিপল গ্রাফ, যত পিছন দিকে যাবেন তত যে কোনো গ্রাফটা আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যেটা হচ্ছে যে কত গ্রাফ লাগে হেয়ার লাইন, এবারে হেয়ার লাইনে হচ্ছে যদি ভালো করে ডেন্সিটি দিয়ে করা হয় বা হেয়ার লাইন যদি ট্রানজিশনাল জোন বা ডিফাইন্ড জোন যদি মেনটেন করে সমস্ত কিছু করা হয়, একটা রেসপেক্টেবল লুক দিতে গেলে নর্মালি যেটা আমরা দেখে থাকি হেয়ার লাইন তৈরি করতে গেলে সেখান থেকে মোটামুটি ধরে নিন 2 থেকে 2.5, কোনো কোনো ক্ষেত্রে 700 বা 3000 পর্যন্ত গ্রাফ লেগে যায়। এটা ডিপেন্ড করে, সবার তো মাথার সার্কামফারেন্স সমান না, ওটার সাইজ সমান না, হেয়ার লাইন অনেকের অনেক লম্বা হয়, চওড়া হয়, সেই সমস্ত ক্ষেত্রে। সুতরাং এটুকু জেনে রাখতে হবে, ভালো করে হেয়ার লাইন করতে গেলে 2 থেকে 2.5-3 পর্যন্ত শুধু গ্রাফ শুধু হেয়ার লাইনেই লেগে যায়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। কম দিয়েও করা যায়, ডেন্সিটি কম হবে, আপনি 1000 গ্রাফ 1200 গ্রাফ দিয়েও করে দিতে পারেন, ডেন্সিটি সেখানে মনে রাখতে হবে ডেন্সিটি কম হবে। ভালো হেয়ার লাইন, ফুল ডেন্সিটি, ভালো দেখতে, ন্যাচারাল লুক দেখতে করতে গেলে ওই ধরনের গ্রাফট লাগবে, ওটা লাগে। কিন্তু এক্ষেত্রে মানে এরকম যেন কোনো কনফিউশন থাকে না, যাতে আপনাদের সব বা তোমাদের সবারই জানার কথা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছো, যে ওখানে বলে দিয়েছে 1000-1200
ওইখানে বলছে 1500, ওখানে বলছে 2000, আপনি বলছেন 2500, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে যে ডেন্সিটি, যে যত কম ডেন্সিটি দেবে তার কম গ্রাফট হবে। আমি সেটাই বলে দিলাম, 1000 গ্রাফটও হয়ে যাবে। রেসপেক্টেবল একটা ভালো ডেন্সিটি যে যদি করতে হয় হেয়ারলাইন, আমাদের এক্সপিরিয়েন্স বা আমার এক্সপিরিয়েন্সে বলে এটা 2000-2500 পর্যন্ত গ্রাফট মিনিমাম লেগে যায়। এটা হচ্ছে ন্যাচারাল লুক, তার সঙ্গে ডেন্সিটিটাও মেনটেন করে করতে হবে। লুকটা যে চেঞ্জ হয় সেটা ফ্রন্ট থেকেই হয়, হেয়ারলাইন থেকেই চেঞ্জ হয়। হেয়ারলাইন থেকে খারাপ করা যাবে না, হেয়ারলাইনে কম্প্রোমাইজ না করা, গ্রাফ কম্প্রোমাইজ না করাই ভালো। কেননা তোমার সমস্ত স্যাটিসফ্যাকশান ওই হেয়ারলাইন থেকেই আসবে। পরে পিছন দিকে গেলে তোমার যদি হেয়ারের অ্যাভেলেবিলিটি না থাকে, কম হেয়ার থাকে, সবার তো সমান হেয়ার পিছন থেকে গ্রাফ পাওয়া যায় না, তাহলে সেই ক্ষেত্রে পিছন দিকে তুমি কমও দিতে পারো। সামনের হেয়ার তো সবসময় টেনে বড় করে পিছন দিকটা কভার করা যায়। আর যদি লিমিটেশন না থাকে, পরে আবার সেকেন্ড সেশনও করা যায়। সেকেন্ড সেশনে তুমি যত খুশি গ্রাফ পিছনে করো, 2-3টে সার্জারি তো সবসময় করা যায়, ডাইরেক্ট বিয়ার দিয়েও করা যায়, বুঝলাম, সেটা কোনো ব্যাপার না। এই ফ্রন্টাল হেয়ারলাইন ক্রিয়েশনে তো আশা করি স্যার বিয়ার্ডের খুব একটা প্রয়োজনীয়তা হয় না, তো এই ব্যাপারটা যদি একটুখানি বলেন। বিয়ারটা হচ্ছে একটু অ্যানাটমিক্যালি এটা ডিফারেন্ট। স্ক্যাল্প হেয়ার আর বিয়ার্ড হেয়ার দুটো আলাদা। বিয়ার্ড হেয়ারটা একটু বেশি কোর্স হয়, সামটাইম কার্লিও হয়, সুতরাং ফ্রন্টাল হেয়ারলাইনে উই অ্যাভয়েড দিস usually unless there is some compulsion there. We don't put the beard hair in the frontal hairline. সাধারণত আর বিয়ার্ড বসালেও আমরা সবসময় বিয়ার্ডের সঙ্গে স্ক্যাল্প হেয়ার মিক্স করে বসাই, আর সাধারণত সেটা পিছনের দিকে আমরা চেষ্টা করি বসাতে। যদি পিছন থেকে সাফিসিয়েন্ট হেয়ারলাইন তৈরি করার জন্য স্ক্যাল্পের হেয়ার পাওয়া যায়, তো পুরোটাই আমরা হেয়ারলাইনটা তৈরি করি সমস্ত স্ক্যাল্প হেয়ার দিয়ে, and it should be more natural looking, and preferably it should be done like that. যদি বিয়ার্ড বসাতে যাও, এটাও it has to be put on the back side of the scalp, and better to mix it with the scalp hair and then put it. So পরে এটাকে বোঝা যাবে না যে কোনো আর্টিফিশিয়াল বা অন্য রকমের গ্রাফ দেওয়া হয়েছে। কিন্তু সবসময় একটা ন্যাচারাল হেয়ারলাইন, ন্যাচারাল লুক, ন্যাচারাল ডেন্সিটি, ডাইরেকশন, অ্যাঙ্গুলেশন, this all has to be maintained. There is a lot of things are there inside. Hair transplant itself is a subject. So more you want to know, more every day we learn, every day we learn more, every day we improve. At the end of the day, we will keep learning. Hair transplant is a kind of a subject. You have to know it before you execute this. এই বিষয়ে স্যার আরেকটা যেটা প্রশ্ন, এই যেহেতু আজকের আলোচনার মূল বিষয়টাই হচ্ছে হেয়ারলাইন রিসিডিং এর এই যে প্রবলেমটা, এটা মেনলি ইয়াং এজেই শুরু হয়। তো মোটামুটি আপনার কাছে খুব ইয়াং ছেলেরাও আসে ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য, তো আপনি কোন বয়সটাকে মিনিমাম করেন আর কি, যার নিচে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাটা ঠিক না, কোন বয়সের ওপর থেকে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারি? তো এই বিষয়টা যদি ইয়াং জেনারেশনের ছেলেদেরকে একটুখানি বলেন যে কোন বয়সের পর থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে আর কোনো সমস্যা হয় না। বয়সটা ট্রান্সপ্ল্যান্টের জন্য কোনো ফ্যাক্টর না, আপনার যে কোনো বয়সে ট্রান্সপ্ল্যান্ট করা যায়। আপনার এই ব্যক্তি ম্যাচুরিটি অ্যাচিভ করার পরে করা যায়। প্রবলেমটা হচ্ছে যে ইয়াং জেনারেশন কেন আসে, ধরো একটা 20 বছরের ছেলে এসে বলছে আমার হেয়ারলাইনটা সিট করেছে, এগুলো সাধারণত একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, যাতে ফ্যামিলি বনে থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় যে খুবই আর্লি এজে হেয়ার ফল শুরু হয়ে যায়, এবং বাই দ্য এজ অফ 20-22 মোটামুটি একটা গ্রেড 2-3 লেভেলে চলে যায়। ইয়াং জেনারেশন ন্যাচুরালি না, সে কলেজে পড়ছে, সে চাকরি করছে, তার চাকরির ক্ষেত্রে সমস্ত জায়গায় তো একটা লোকের প্রশ্ন তো আসেই, সে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। সুতরাং তার চাহিদা থাকে যে আমার এজটা ব্যাপার না, আমার যদি লোকটা চেঞ্জ করতে হবে। সুতরাং সেক্ষেত্রে ইউজুয়ালি ইউ শুড ওয়েট till the hair fall is stable. After that you can go for it. তো আজকের আলোচনাটা আমরা এইখানে ইতি টানছি, এটা সবে শুরু। এই আমি পার্সোনালি চাইছি যে স্যারের কাছ থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পুরো ব্যাপারটাকে নিয়ে রেগুলার বেসিসে আলোচনার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। এক্স্যাক্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কি রকম ভাবে করা হয়, আজকে তার প্রথম জিনিসটা নিয়ে আলোচনা হলো হেয়ারলাইন ক্রিয়েশন, যেটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আশা করছি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। কিছুদিনের মধ্যেই আমরা পরবর্তী এপিসোড নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে
কমেন্টের মাধ্যমে শেয়ার করলে আমরা সেই জিনিসটা ডেফিনেটলি আপনাদেরকে উত্তর দেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পরে আমরা অন্য টপিক নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।